আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে নতুন বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন তারা। ভোট কেন্দ্র থেকে ঘুরে এসে আরও জানাচ্ছেন মারজান ইভান। রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাবহুল সময় পেরিয়ে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্নে ভোট দিচ্ছে দেশের মানুষ। সংবিধান সংস্কার বিষয়ক এই গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকাল 10টায় রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। আজকের দিনকে নতুন বাংলাদেশের জন্মদিন উল্লেখ করেন ডক্টর। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। এর কিছুক্ষণ আগেই সকাল 9:30টায় ঢাকা 8 আসনের স্কাটন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দেশে আর কখনো পাতানো নির্বাচন হবে না, সেই ইতিহাস ভুলে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে। এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, আমার মনে হয় এর চাইতে বড় কোঅর্ডিনেশনের কাজ আর নাই। এদিকে বেলা 10:15টায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত 1.5 বছর ধরে আজকের দিনের অপেক্ষায় ছিলেন বলে জানান তিনি। সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মারজান ইভান, আরটিভি। উৎসব মুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। রাষ্ট্র সংস্কার নিয়ে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। সকাল 7:30টায় শুরু হয় ভোট নেওয়া। এটি বিরতিহীনভাবে চলবে বিকেল 4:30টা পর্যন্ত। সকাল থেকে ভোট কেন্দ্রে যেতে শুরু করেন মানুষ। ভোট শুরুর আগেই বুথগুলোতে তৈরি হয় দীর্ঘ লাইন। 1.5 যুগ পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। ভোট উৎসবের মাধ্যমে আগামী 5 বছরের জন্য দেশের কাণ্ডারি ঠিক করছেন তারা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। 2026 সালের ভোট উৎসবে অংশ নিতে হুইল চেয়ারে এসেছেন শতবর্ষী নারী। ভালো সরকার চাই, দেশ স্বাধীন হবে, সুন্দরভাবে চলতে পারি, এইভাবে আমরা জানি দেশ সুন্দরভাবে পরিচিত করতে পারি। রাজধানীর দুনিয়া এলাকায় 17 বছর পর ভোট দিতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই ভোটার। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অংশ নেন ভোটাররা। দীর্ঘদিন পর আতঙ্ক ছাড়া ভোট দিতে পেরে খুশি তারা। কোনোরকম চাপ নেই জানিয়ে প্রিজাইডিং অফিসাররাও জানান ভোটের পরিবেশ ভালো। আমি অত্যন্ত আনন্দের সাথে উৎসব মুখর পরিবেশে খুব সুন্দরভাবে আমি ভোট দিতে পেরেছি। অত্যন্ত সুন্দর, ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর। সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে, এখানে কোনো ঝামেলা নাই, কেউই কোনো বাধা সৃষ্টিও করে না এবং কোনো ডিস্টার্বও করে না। আমরা সুন্দরভাবে ভোট দিতে পারছি, যারা আছি সবাই সুন্দরভাবে ভোট দিতে পারছি। নির্বাচনী পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুর 12টা পর্যন্ত 32.88% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা দুপুর 12টা পর্যন্ত আমাদের 42,651টা কেন্দ্রের মধ্যে 32,789টা কেন্দ্রের আমরা যে খবর পেয়েছি সে অনুযায়ী ভোট প্রদানের হার 32.88%। এআর বাদল, আরটিভি, ঢাকা। নির্বাচনের আরো খবর জানাতে ঢাকা 8 আসন থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, ভোটের পরিবেশ কেমন দেখছেন, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। সাদিয়া, আসলে আমি যদি আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে থাকি, এর আগের
সংবাদে আমরা যেটি দর্শকদেরকে জানিয়েছিলাম যে সকাল 7:30 যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি কিন্তু উৎসবমুখর পরিবেশে চলছে। আমি এই মুহূর্তে যে আসনটিতে আছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখন দুপুর প্রায় 2টা বাজে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু চোখে পড়ার মতো। শুধু এই কেন্দ্রটিতে না, আমি এই কেন্দ্রের সংশ্লিষ্ট যে কর্মকর্তা সহকারী প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন এখন পর্যন্ত 35% ভোট এই কেন্দ্রে পড়েছে। আমরা যেটি দেখেছি এই কেন্দ্রে শুধু অন্যান্য যেসব কেন্দ্র বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি যে তরুণদের যে ভোট আমরা দেখি, তরুণদের উপস্থিতি কিন্তু অনেকটা চোখে পড়ার মতো। আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্রে দেখেছি যে দীর্ঘ লাইন ধরে কিন্তু তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, কারণ এখানে একটু অপেক্ষা করতে হচ্ছে। যে কারণ হচ্ছে যেহেতু এবার গণভোট সাথে, সেই গণভোটের কারণেই দুটি ব্যালট একসাথে দিচ্ছে, সেই কারণে একজন ভোটারের 1 থেকে 2 মিনিটের বেশি কিন্তু সময় লাগছে, যার ফলে কিন্তু লাইনের যেই সময়টা অনেক হচ্ছে। আমরা এই মুহূর্তে একজন ভোটারের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। আপনি তো এবার প্রথম ভোট দিচ্ছেন, আপনার সাথে কেমন? ভালো লাগছে, দিয়ে নেই এখনো, দিলে তারপর বুঝবো। এই পর্যন্ত যে এসেছেন ভোট দেওয়ার জন্য কোনো প্রকার সমস্যা হয়েছে, কেউ প্রভাবিত করেছিল? না। আপনার কাছে জানতে চাচ্ছি, আমার তো মনে হচ্ছে যে আপনি ফার্স্ট টাইম ভোট দিচ্ছেন। না, আমি সেকেন্ড টাইম ভোটার, বাট হ্যাঁ এবারের এক্সপিরিয়েন্সটা আরও বেশি, মানে অনেক ইভেন্টফুল লাগছে এবারের এক্সপিরিয়েন্স। আগের থেকে এবার একটা কেমন ইভেন্টফুল যদি একটু বলতেন। মানে অনেক বেশি এবার, মানে সবার গ্যাদারিং অনেক বেশি, সবার কি বলবো, মানে সবাই পার্টিসিপেট করছে ভোটে, এটাই একটা। আপনাকে জানতে চাইবো এবার আপনারা কি ধরনের প্রার্থীকে আসলে নির্বাচিত করতে চান? আসলে এটা এখানে বলতে চাচ্ছি না, দেখা যাক। ভোটের পরিবেশ নিয়ে কি আপনি সন্তুষ্ট? জি জি জি, সবাই অনেক খুশি, একটা উৎসবের মতো পরিবেশ। জি। আগে কেমন পরিবেশ দেখছেন আর এখন কেমন? না, এখন একটা আসলে বেটার, কারণ এখন সবাই পার্টিসিপেট করছে উইলিংলি, এই জন্য আর কি। আগে তো আসলে ভোট হয়েই যেত, আমরা তো আসতে পারতাম না নিজেরা। বা আপনার ভোট কাকে কেউ দিয়ে দিয়েছিল? সেটা আসলে বলতে পারছি না, অবশ্যই দিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ। সাদিয়া, আসলে ভোটাররা যেটি বলছিলেন যে গত 15 বছর তারা যে 3টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু তারা তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করতে পারেননি। অনেকেই বলছেন যে তারা কিন্তু প্রথম কিন্তু ভোট দেওয়ার ফলে কিন্তু তাদের যে এবার কিন্তু কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া কিন্তু তারা ভোট দিচ্ছে। আমরা আরেকজন তরুণ ভোটারের সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি। আপনি তো ভোট দিতে আসছেন, এখন আসার ফলে কোনো প্রার্থীর পক্ষ থেকে কি কোনো প্রকার প্রভাবিত করেছে কিনা আপনাদেরকে? না, অ্যাকচুয়ালি মানে সার্বিক নির্বাচনের পরিবেশ নিয়ে আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, আমি অনেক স্যাটিসফাইড। সাদিয়া, আপনাকে আসলে জানিয়ে রাখি যে বলা যায় যে আমরা যতগুলো কেন্দ্রেতে গিয়েছি, কোনো কেন্দ্রতে আসলে সাধারণত যেই অন্যান্য সময় যে বিশৃঙ্খলাগুলো হয়, প্রার্থীদের যে প্রভাব বিস্তার আমরা এখন পর্যন্ত কোনো কেন্দ্রে সেটি কিন্তু পাইনি। তো এই ছিল ঢাকা 8 আসন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। এই মুহূর্তে নারায়ণগঞ্জ 5 আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ, এই মুহূর্তে নারায়ণগঞ্জ 5 আসনের নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? সবকিছু ঠিক আছে কিনা, কোনো অনিয়ম হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। সাদিয়া, নারায়ণগঞ্জ 5 আসনেও কিন্তু সকাল 7:30 থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট চলছে নারায়ণগঞ্জের 5টি আসনেই। এই মুহূর্তে আপনাকে যে কেন্দ্রটি দেখাবো এটি নারায়ণগঞ্জ 5 আসনের প্রত্যন্ত একটি অঞ্চলের কেন্দ্র। আপনাকে এই কেন্দ্রেও যে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে সেই চিত্রই আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে নারী পুরুষ তারা কিন্তু সমান তালে ভোট দিচ্ছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারছেন। এই বিষয়টি তারা কিন্তু খুব উচ্ছ্বাসের সাথে আমাদের কাছে প্রকাশ করেছেন। এখানে সব বয়সী মানুষের উপস্থিতি রয়েছে এবং এই ভোট অনেকেই অনেক বছর পর দিতে পেরেছেন এমন কথা কিন্তু তারা বলেছেন। বিশেষ করে বৃদ্ধ ভোটাররাও কিন্তু এখানে এসেছেন। আপনি জানেন যে গ্রামের মানুষ তারা কিন্তু এই ভোটকে অন্যরকম ভাবে উৎসব মুখর অবস্থায় মনে করে এবং তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়েই কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত হয়। আমরা দেখেছি 100 বছরের বৃদ্ধাও এসেছে ভোট দিতে। আমরা দেখেছি অসুস্থ মানুষও তারা কিন্তু ভোটে অংশ
নিয়েছে। অর্থাৎ এই ভোট যে বাঙালির কাছে একটি আবেগের জায়গা, সেটি কিন্তু পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষরা আসলে এই ভোটকে আলাদাভাবে মূল্যায়ন করে, সেই বিষয়টি কিন্তু প্রকাশ পেয়েছে। নারায়ণগঞ্জ ৫ আসনে আপনি জানেন যে ৫.৫ লক্ষাধিক ভোটারের আসন, এখানে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বিশেষ করে বিএনপি এবং 11 দলীয় জোট, সেই সাথে স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। ৩ জনের যে একটি ত্রিমুখী লড়াই, সেটি কিন্তু বেশি এখানে আলোচিত হচ্ছে। সেই বিষয়কে কেন্দ্র করে বলা যায় যে আসলে ভোটের ছোঁয়া সারা বাংলাদেশেই শহর থেকে গ্রাম সব জায়গায় যে সমানভাবে সমান তালে উৎসব মুখর পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে, সেই বিষয়টি কিন্তু এখানে এসেও পরিলক্ষিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই ভোটাররা কিন্তু বিভিন্নভাবে তাদের যে অনুভূতি সেটি ব্যক্ত করছেন। আমরা জানতে চাই যে কেমন। ধন্যবাদ আপনাকে। যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠান, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বেলা 12টায় চট্টগ্রাম উত্তর কাট্টলিতে ভোট দিতে এসে তিনি এসব কথা বলেন। এদিকে ভোটের মধ্য দিয়ে জাতি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে বলে মন্তব্য করেন জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। দুপুরে চট্টগ্রামের উত্তর কাট্টলিতে নিজ আসনে ভোট দেন বিএনপি মনোনীত চট্টগ্রাম 11 আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এই ভোটের মাধ্যমে গণতন্ত্রের মূল মন্ত্র আদায় করতে পেরেছে জনগণ। 17-18 বছর ভোট দিতে পারে, এই ভোটের জন্য অনেক মানুষের অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। খুলনায় নিজ আসনে ভোট দিয়ে জামায়াতে ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, এই ভোটের মধ্য দিয়ে জাতি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে। উৎসব মুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। সকাল 7:30টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ব্যালট পেপারে সিল দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর 3 আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এনি। সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা কাজ করছে এবং দানের শীষের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন। সকালে টাঙ্গাইল 2 আসনে ভোট দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। 17 বছর পরে মানুষ ভোট দিতে পারতেছে, চারিদিক থেকে মানুষ ভোট দেওয়ার জন্য উৎসাহ নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়েছে। আমি দেখলাম মহিলাদের মধ্যে উৎসাহ অনেক বেশি। নেত্রকোনা 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কাইসার কামাল ভোট দেন। সকাল 8:30টায় লাইনে দাঁড়িয়ে থেকে দিনাজপুরের পুটিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন দিনাজপুর 6 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাক্তার এজেড এম জাহিদ হোসেন। আমি কোনো কমেন্ট করতে চাই না। আজকে ভোটের দিন, আমি জনগণের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। জামালপুরে সকাল থেকেই প্রতিটি কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। শৃঙ্খলা মেনে ভোটাররা ভোট দিচ্ছেন পছন্দের প্রার্থীকে। এছাড়া নড়াইল, গাইবান্ধা, বরিশাল, হবিগঞ্জ সহ দেশের প্রতিটি জেলায় চলছে ভোট গ্রহণ। সাকিব আল হাসান, RTV। ভোট গ্রহণের বিষয়ে জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপলু জামান। শিপলু, সারা দেশে মোটামুটি শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে, তো আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার ভোটের পরিবেশ কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের জানাবেন। সাদিয়া, আমি ঠিক ঝিনাইদহ 4টি সংসদীয় আসন নিয়ে বেশ কয়েকটি কেন্দ্র কিন্তু ঘুরে দেখেছি। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট কিন্তু একসাথে অনুষ্ঠিত হচ্ছে। এই ভোটকে কেন্দ্র করে নিয়ে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকালে ঠিক ভোটার উপস্থিতি অত্যন্ত লক্ষণীয় ছিল, কিন্তু দুপুরের নাগাদ ভোটার উপস্থিতি কমে গেছে। দর্শক, আপনাদেরকে RTV ক্যামেরার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করি। আমি যে কেন্দ্রে অবস্থান করছি শোয়েবনগর কাবিল দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে আমি কথা বলেছি এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে। তিনি জানিয়েছেন যে প্রায় 40% ভোট কিন্তু এই কেন্দ্রে পড়ে গেছেন। তো এখন দুপুরে হওয়ার কারণে কিন্তু ভোটার উপস্থিতি অত্যন্ত কম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি জেলা রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে 15,96,393 জন তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। এছাড়া এখানে হেভিয়ার্টে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইদহ 1 আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ঝিনাইদহ 4 আসনে রাশেদ খান, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ঝিনাইদহে। তাছাড়া এখানে 21 জন প্রার্থীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন
ভোট পর্যবেক্ষণ করার জন্য স্ট্রাইকিং ফোর্স র্যাব পুলিশ নিযুক্ত করা হয়েছে। এখানে 15 জন ম্যাজিস্ট্রেট আছেন এবং আমরা জানতে পেরেছি যে আইন শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু 11,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে। তো আমরা যে ভোট কেন্দ্রে অবস্থান করছি, এই ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার আছেন, তার সাথে কথা বলবো। তিনি আমাদেরকে ভোট সম্পর্কে জানাবে যে কেমন ভোট গ্রহণ চলছে এবং কত % ভোট এখানে পোল হয়েছে, এটা আমরা তার মাধ্যমে জানবো। আমি এখানে যে কেন্দ্রের দায়িত্ব আছি, কেন্দ্রের নাম হচ্ছে 12 নম্বর সোহেবনগর কামিল মাদ্রাসা। তো এইখান থেকে আমি সকাল 8টা থেকে একটা না ভোট গ্রহণ শুরু করেছি এবং বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত এখানে প্রায় 41% ভোট কাস্ট হয়েছে। ভোটার উপস্থিতি অবশ্যই অনেক ভালো এবং এখানে যেটা লক্ষ্য করছি আর কি, আমি যত অনেকগুলো ইলেকশন করেছি, নির্বাচন করেছি, দায়িত্ব পালন করেছি, এত সুশৃঙ্খলভাবে নির্বাচনে আমি দায়িত্ব পালন করিনি আজ অবধি। তো আমি খুবই মানে খুশির কথা আর কি। তো এখন প্রচণ্ড রোদ আপনারা দেখতে পাচ্ছেন, এই রোদের মধ্যেও দেখেন দোতলায় যদি একটু দেখেন কি অবস্থা, দোতলায় আমি ভোট গ্রহণ করছি, এখন পর্যন্ত লাইন শেষ হয় নাই। তো ভোটার উপস্থিতি অনেক ভালো ইনশাল্লাহ এবং অত্যন্ত মনোরম এবং সুশৃঙ্খল পরিবেশে এখানে ভোটারদের আমরা নিতে সক্ষম হয়েছি। থ্যাংক ইউ। তো এই ভোটটা সকাল 7:30 থেকে শুরু করে বিকাল 4:30টার মধ্যে চলবে বলে আমরা জানতে পেরেছি। তবে মানুষের ভিতরে উৎসব আবেশ কাজ করছে। সাদিয়া, এই ছিল আমার কাছে জেলা তারাসন থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। বাংলাদেশের মানুষ ঠিকমতো ভোটাধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি জয়লাভ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রাধান্য পাবে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে আজকের নির্বাচনে নির্ধারণ করবে জনগণ। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ভোটের যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিল পুরো জাতি, তার অবসান ঘটে সকাল থেকে লাইন ধরে ভোট দিয়ে। দিনের শুরুতে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে গণমাধ্যমের সাথে আলাপকালে তারেক রহমান বলেন, ভোটের আগের রাতে প্রতিপক্ষের টাকা বিতরণের ঘটনা প্রত্যাশা করেনি বিএনপি। ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব জনগণ দেবে বলেও মনে করেন তিনি। রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। ভোটের পরিবেশ দেখতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তারেক রহমান। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তারেক রহমান বলেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া উচিত হবে সকল রাজনৈতিক দলের। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না। এদিকে ঠাকুরগাঁয়ে ভোট প্রদান শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। এই নির্বাচন এই জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। আর কক্সবাজারে ভোট প্রদান শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এই নির্বাচনের মাধ্যমে ইতিহাসের বাঁক বদলাবে। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। উন্নয়নের সাথে, সমৃদ্ধির সাথে, সুশাসনের সাথে ধানের শেষের পক্ষে রায়। ভোট প্রয়োগের মাধ্যমে হারানো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন বিএনপি নেতারা। কোনো কমেন্ট করতে চাই না। আজকে ভোটের দিন, আমি জনগণের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে ঘটছে বিচ্ছিন্ন ঘটনা। ভিন্ন দলের প্রার্থীদের উপর হামলার ঘটনা সহ একাধিক জেলায় হয়েছে ককটেল বিস্ফোরণ। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কিশোরগঞ্জের বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ধানের শীষের সমর্থকদের বিরুদ্ধে।
ঢাকার আশুলিয়া আলাদা দুটি কেন্দ্র থেকে বিএনপি সমর্থক মোট ১৩ জনকে আটক করা হয়েছে। ফেনী সদর উপজেলার ৫ নং ওয়ার্ডে জামায়াত ইসলামীর এক কর্মীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে বিএনপির ৪ জন কর্মীর বিরুদ্ধে। গোপালগঞ্জে ভোট চলাকালে একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিশু ও ২ আনসার সদস্য আহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণের ঘটনায় ভোট কেন্দ্রের মূল ফটকও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মুন্সিগঞ্জে মোল্লাকান্দিতে মাকাহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণে ৩ জন আহত হয়েছে। নোয়াখালীর হাতিয়া ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক সহ এনসিপি ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। মাদারীপুরের রাজৈরে একটি ভোট কেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। টাঙ্গাইল ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের হরিণ প্রতীকের এক কর্মীকে বিএনপির প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। লামিয়া তানজির মাহমুদ, RTV। নোয়াখালীর হাতিয়ায় ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় বিটিভির সাংবাদিক সহ ৩০ জন আহত হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, হাতিয়া আজকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, তো এই মুহূর্তে আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জানাবেন এবং ভোটের পরিবেশ নিয়ে জানাবেন। জি সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী হাতিয়ায় সকাল থেকে বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনা ঘটছে। এইসব ঘটনাদের মধ্যে নারী ভোটার এবং কর্মী সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটছে এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে এনসিপির নেতাকর্মীদেরকে কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটছে। আমি এখন আছি হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে সকাল থেকে প্রায় ৩০ জনের মতো কর্মী সমর্থক তারা চিকিৎসা নিয়েছেন এবং ৪ থেকে ৫ জন এখনও হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। আমি খোঁজ নিয়ে দেখেছি এইসব আহত নেতাকর্মীদের ভিতরে অধিকাংশ নেতাকর্মী ১১ দলীয় জোট আব্দুল হান্নান মাসুদের কর্মী সমর্থক। এছাড়া হাতিয়াতে আরও বেশ কিছু ঘটনা ঘটছে। তার মধ্যে আব্দুল হান্নান মাসুদের গাড়ি বহরে থাকা বিটিভির সাংবাদিক মিরাজউদ্দিনের উপর দুর্বৃত্তরা হামলা করছে। তারা তাকে কুপিয়ে জখম করেছে, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গতকালকে এবং আজকে বেশ কিছু ঘটনা ঘটছে হাতিয়াতে। এদের মধ্যে আমি কথা বলছি উপজেলা বিএনপির নীতি নির্ধারকদের সাথে। তারা আমাকে জানিয়েছেন গতকালকে বুমিন বাজারে তাদের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। এছাড়া নিজুম দ্বীপে তাদের ৪ কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। তবে আজকে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যেসব হামলার ঘটনা ঘটছে তার মধ্যে অধিকাংশ এনসিপি এবং ১১ দলীয় কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনার মধ্যেও হাতিয়াতে এখন পর্যন্ত কোথাও কেন্দ্র দখল করার মতো কোনো ঘটনা ঘটেনি। যেসব ঘটনা ঘটছে তার অধিকাংশই কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন গ্রাম অঞ্চলে এবং রাস্তাঘাটে এসব ঘটনা ঘটছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে খুবই তৎপর থাকতে দেখা গেছে। বিশেষ করে হাতিয়ার ১৬০টি কেন্দ্রে প্রায় ৭ জন ব্রাহ্মণ আদালত তাদের নিরাপত্তায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। ভোট গ্রহণের বিষয়ে আরও জানাতে গলাচিপা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরেক সহকর্মী আইয়ুব খান। আইয়ুব, ভোট গ্রহণের পরিবেশ এখন কেমন দেখতে পাচ্ছেন আপনার আসনটিতে এবং সেখানে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? এখন প্রায় দুপুর হতে চলল, সব মিলিয়ে আমাদের জানাবেন। জি সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি পটুয়াখালী ৩ আসনে, সবচেয়ে পটুয়াখালী জেলার মধ্যে একটি আলোচিত একটি আসন। এই আসনটিতে সকাল ৭:৩০ থেকে এখানে ভোট অনুষ্ঠিত হয়েছে। সকালে একদম ৭:৩০টার দিকে আমরা বিভিন্ন সেন্টারে দেখেছি যে ভোটারদের উপস্থিতি, উপচে পড়া ভিড় ছিল এবং স্বাচ্ছন্দ্যেই তারা এই উপস্থিতি হয়েছেন এবং ভোট দিয়েছেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিছু ভোটার বেড়েছে। তবে এই মুহূর্তে অনেক সেন্টারই আমরা দেখেছি একটু ঢিলে ঢালা রয়েছে এবং মাঠের যেই ভোটার কেন্দ্রের যে মাঠগুলো রয়েছে সেটি অনেক জায়গায় ফাঁকা দেখেছি। এর কারণ দুপুরে যেহেতু দুপুরের খাবার একটি সময় হয়েছে বা রৌদ্রের তাপের সংখ্যা একটু বেশি, সেই কারণে হয়তো উপস্থিতিটি কম। এর বিকেলের নাগাদ আরও উপস্থিতিতে বাড়বে বলে আমরা শুনেছি। তবে ভোট কাস্টিং এর বিষয়টা যদি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, সেটি হলো আমরা বিভিন্ন সেন্টারে ঘুরেছি। আমি এই মুহূর্তে রয়েছি গলাচিপা উপজেলার চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়। সেখানে ৩,২২০ ভোট রয়েছে, তার মধ্যে ৩০% ভোট
ভোট তাদের কাস্ট হয়েছে, বাকি কাস্ট হচ্ছে। তবে এই আসনটি নিয়ে যে পরিমাণ আশঙ্কা করা হয়েছিল যে এই আসনটিতে গলাচিপা এবং 10 মিনা 124টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে ঝুঁকিপূর্ণ ধরা হয়েছিল 80টি কেন্দ্র, তার মধ্যে অধিকতর ঝুঁকিপূর্ণ ধরা হয়েছিল 35টি। কিন্তু সে অনুযায়ী বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আসলে খুব শান্তিপূর্ণভাবেই আসলে এই আসনটিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা যদি একটু আপনার মাধ্যমে জানাই যে গতকাল রাতে একটি সহিংস ঘটনা ঘটে দুই প্রার্থীর সমর্থকের মাধ্যমে, তার মধ্যে 15 জনের মতো আহত হয়েছে, তার মধ্যে গুরুতর আহত হয়েছেন 3 জন, এমনটি আমরা খবর পেয়েছি। তবে আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই যে পটুয়াখালী 3 আসনটি আসলে এখানে হেভি ওয়েট প্রার্থী রয়েছে। আপনারা যার মাধ্যমে জানিয়ে রাখি যে ডাকসুর যে সাবেক ভিপি নুরু এবং গণ অধিকার পরিষদের যে সভাপতি, তিনি কিন্তু বিএনপির সমর্থিত প্রার্থী এখানে রয়েছেন নুরুল হক নূর। এছাড়া তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে স্বতন্ত্র প্রার্থী, তিনি কিন্তু নির্বাহী কমিটির সাবেক বহিষ্কৃত নেতা হাসান মামুন। এই দুইয়ের মধ্যে কিন্তু একটি হাড্ডাহাড্ডির লড়াই আমরা দেখছি এবং ভোটের মাঠে এখন পর্যন্ত ভোটের উপস্থিতিতে তেমনটি আভাস পাচ্ছি। তা এছাড়াও আরো 2 জন প্রার্থী এখানে রয়েছেন। পাংখামাকড়ার প্রার্থী রয়েছে পাখামাকড়া ইসলামী আন্দোলনের আবু বক্কর সিদ্দিক, এছাড়া যে দাড়িপাল্লা মাকড়ায় যিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক শাহ আলম, তাদেরকেও কিন্তু আমরা মাঠে দেখেছি। আমরা সকালে দেখেছি যে নুরুল হক নূর তিনি কিন্তু গলাচিপা সদরের 5 নং ওয়ার্ডে কিন্তু এই গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিন্তু ভোট দিতে দেখেছি। তো এই আপনাদের যদি একটু বিষয় এখানে জানিয়ে রাখার চেষ্টা করি, সেটি হলো এই 2 উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে 2,73,402 জন, পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 1,87,173 জন এবং নারী ভোটারের সংখ্যা রয়েছে 1,83,256 জন। এই নিরাপত্তার বিষয় যদি আপনাদের একটু জানিয়ে রাখি, সেটি সকাল থেকে কিন্তু কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং বিজিবি এবং সেনাবাহিনী, র্যাব। ধন্যবাদ। 24-এর গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির প্রায় 1.5 বছর পর ভোট উৎসবে দেশ। অতীতের 12টি নির্বাচন পর্যালোচনায় দেখা যায় স্বাধীনতার পর দেশে নির্বাচনে অনেক রাজনৈতিক দল তৈরি হলেও সরকার গঠন করেছে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। তবে নানা কারণে 6 বার সংসদের মেয়াদ পূর্ণ করতে পারেনি 3টি দলই। যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে আজ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার পথ চলা কখনোই মসৃণ ছিল না। সেই পথ চলার কথা জানবো সাদিয়া কানিজের রিপোর্ট থেকে। বাংলাদেশ সৃষ্টির পর 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ। সেই নির্বাচন রাষ্ট্র গঠনে প্রাথমিক রাজনৈতিক স্থিতিশীলতা আনলেও পরবর্তীতে একদলীয় শাসন ব্যবস্থা গণতান্ত্রিক বিকাশকে ব্যাহত করে। ফলে ওই সংসদের আয়ু ফুরায় মাত্র 2.5 বছরেই। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশ দীর্ঘ সময় সামরিক ও আধা সামরিক শাসনের মধ্যে প্রবেশ করে। সেই প্রেক্ষাপটে 1979 সালের দ্বিতীয় নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান হত্যার শিকার হবার পর ক্ষমতা দখল করে হুসাইন মোহাম্মদ এরশাদ। পরে তার সামরিক শাসনামলে 1986 সালের 7 মে তৃতীয় সংসদ নির্বাচনে 153টি আসনে বিজয়ী হয় এরশাদের জাতীয় পার্টি। সেনা শাসনামলে ভোটের আরেক নজির 1988 সালের 3 মার্চের চতুর্থ সংসদ নির্বাচন। সেবারও সরকার গঠন করে জাতীয় পার্টি। আওয়ামী লীগ, বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বর্জন করা সে সংসদ ভেঙে যায় 2 বছর 7 মাসের মাথায়। তুলনামূলকভাবে অবাধ ও নিরপেক্ষ হিসেবে স্বীকৃত 1991 সালের 27 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 140টি আসনে জয়ী হয় এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। আর আওয়ামী লীগ পায় 88টি আসন। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পায় 278টি আসন। মাত্র 26% ভোট পড়া সেই সংসদ বিরোধী দলের বর্জনের কারণে বাতিল হয়ে যায় 11 দিনেই। এরপর 1996 সালের 12 জুন প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে আওয়ামী লীগ 146 আসন পেয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।
2001 সালের 1 অক্টোবর 8ম সংসদ নির্বাচনে তুলনামূলক নিরপেক্ষতা নিশ্চিত করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সুযোগ সৃষ্টি করে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের। 55টি দলের অংশগ্রহণে সেই নির্বাচনে বিএনপি 193টি আসন পেয়ে বিজয়ী হয়। অন্যদিকে আওয়ামী লীগ পায় 62 আসন। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা ও জরুরি অবস্থার পর অনুষ্ঠিত হয় 2008 সালের নির্বাচন। নবম জাতীয় সংসদ নির্বাচনে 230 আসন পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটি ছিল সর্বশেষ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। 2014 সালের 5 জানুয়ারি সেই নির্বাচন বিনা ভোটের নির্বাচন হিসেবে পরিচিতি পায়। নির্বাচনের কালো অধ্যায়ে দ্বিতীয় দফায় সরকার গঠন করে আওয়ামী লীগ। দিনের ভোট রাতেই নেয়ার অভিযোগে লাইলাতুল রজনীর ভোটের খেতাব পায় 2018 সালের নির্বাচন। শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ। 2024 সালে একতরফা ও ডামি নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। যদিও সেই সংসদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ অন্যরা ছাত্র আন্দোলনে তীব্র প্রতিরোধের কারণে দেশ ছাড়তে বাধ্য হন। স্বাধীনতার পর 5 দশকের বেশি সময়ের এই নির্বাচনী ইতিহাসে গণতন্ত্রের পথ চলা কখনো মসৃণ, কখনো সংকট, বিতর্ক আর সংঘাতপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে সেদিকেই তাকিয়ে পুরো দেশ। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এনসিপির প্রেস ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা থাকবে তারা আইডি কার্ড, নিয়োগপত্র এবং জাতীয় পরিচয়পত্র থাকবে, কিন্তু কোনো প্রার্থীর পক্ষের কোনো প্রচারণা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে হবার কথা না, কিন্তু আমরা দেখছি কিন্তু সেটাই হয়েছে। এবং ঢাকা 18 আসনের প্রায় প্রতিটি কেন্দ্রেই এই ধরনের যেই আমরা বিষয়টা লক্ষ্য করেছি এবং আমাদের প্রার্থী কিন্তু সেটি নিশ্চিত করেছে। একই আসনের খিলক্ষেত থানার নিকুঞ্জে জামি আলম স্কুল কেন্দ্রে মহিলা ভোটারদের লাঞ্ছিত করার ঘটনার খবর আমরা পেয়েছি, আর এই ঘটনার সাথে সম্পৃক্ত আছেন বিএনপির স্থানীয় নেতা। একই কক্ষে আমরা খবর পেয়েছি যে একাধিক এজেন্ট, একটি নির্দিষ্ট দলের একাধিক এজেন্টের উপস্থিত থাকবার আমরা খবর পেয়েছি, এবং এটি আমার মনে হয় যে যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনারাও জানেন এবং সারা বাংলাদেশে কিন্তু সাধারণ জনগণ এটি দেখেছে যে এক কক্ষে প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট কিন্তু একজন থাকার বিধান আছে। তবে কুমিল্লার একটি ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে ধানের শীষের একাধিক পোলিং এজেন্ট তারা কিন্তু কক্ষে উপস্থিত ছিলেন। 11 দলীয় পোলিং এজেন্টের কেন্দ্রে প্রবেশে বাধা, এটি কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকেই একই অভিযোগ কিন্তু পাচ্ছি। ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মণিপুর বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর এমন মন্তব্যের পাশাপাশি সরকার গঠনের আশাও প্রকাশ করেন তিনি। অপরদিকে 11 দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের দেয়া যে কোনো রায় মেনে নেওয়া হবে বলে জানান। এছাড়া স্বতন্ত্র থেকে ঢাকা 9-এ লড়াই করা তাসনিম জারা এনেছেন নির্বাচন সুষ্ঠু না হওয়ার অভিযোগ। 11 দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট প্রদান ও নির্বাচনী মন্তব্য নিয়ে আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হলেও বেশিরভাগ প্রার্থীরা ভোট দেন 8:30 থেকে। ঢাকা 15 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত আমির ভোট দেন মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে। ভোট প্রদান শেষে জানান নিজের সন্তুষ্টি, প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কথা। ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যে সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। অপরদিকে ঢাকায় 11 আসন থেকে লড়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বাড্ডার AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। 16 বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং 11 দলের পক্ষে অবস্থান নিয়ে
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। তবে ভোটের মাঠে বড় অভিযোগ আনলেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তার অভিযোগ, এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে। কাউকে বলা হচ্ছে যে আপনারা তো এখানকার ভোটার না, অথচ এরকম কোনো নিয়ম নাই যে পোলিং এজেন্ট হতে হলে এই আসনের ভোটার হতে হবে। তারপরে পুরুষ কেন্দ্রের নারী এজেন্ট সেই নিয়ম বলে বের করে দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বলছে যে ফোন নিয়ে ঢোকা যাবে। অপরদিকে ১১ দলীয় জোটের আরেক শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ভোট দেন তার নির্বাচনী এলাকা ঢাকা ১৩ এর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে। তিনি ভোটের পরিবেশে কোনো প্রকার সমস্যা দেখেননি। এখানে কোনো সমস্যা এ পর্যন্ত আমার চোখে পড়েনি, তবে তাদের কোনো জায়গায় কিছু সন্দেহজনক কার্যক্রম আমাদের সংবাদে আমরা সংবাদ পেয়েছি। এছাড়া কুমিল্লা থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভোট দেন দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। অপরদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামন কুমার রাখাল দেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তাদের মুখেও ঝরে জয়ের আত্মবিশ্বাস। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দিবে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 4 বার সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ 19 বছর ক্ষমতার বাইরে থাকার পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেগেছে সরকার গঠনের সম্ভাবনা। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতায় গেলে দেশের অবিসংবাদিত নেতা হওয়ারও সুযোগ এসেছে তারেক রহমানের সামনে। স্বপন দেওয়ানের ক্যামেরায় রুদুর রফিকের রিপোর্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর প্রায় ৩ বছর অনির্বাচিত সরকারের অধীনে চলে দেশ। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে গ্রামীণ উন্নয়নে খাল খনন কর্মসূচি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উদ্যোগ, গণশিক্ষা ও পরিবার পরিকল্পনা সম্প্রসারণ, গ্রাম সরকার ব্যবস্থা এবং যুব উন্নয়ন কর্মসূচি সহ নেন বহু যুগান্তকারী পদক্ষেপ। ১৯৮১ সালের ২৯শে মে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের শাহাদাত বরণের মধ্য দিয়ে থমকে যায় অগ্রগতির ধারা। স্বৈরশাসক এরশাদের পতনের পর সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রায় ১৯৯১ সালে সরকার গঠন করে বিএনপি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন, ভ্যাট ব্যবস্থা চালু, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করা, মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা সহ যমুনা সেতুর নির্মাণ কাজ শুরু করেন তিনি। ১৯৯৬ সালে বেগম জিয়ার দ্বিতীয় মেয়াদ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র ১১ দিনের। এই মেয়াদের বড় অর্জন ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। এই সাংবিধানিক পদক্ষেপেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজির গড়েন তিনি। ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু পদক্ষেপ নেন বেগম জিয়া। ব্যাপকভাবে সম্প্রসারণ করেন বয়স্ক ও বিধবা ভাতা সহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা, মহাখালী ফ্লাইওভার উদ্বোধন, কমিউনিটি ক্লিনিক স্থাপন সহ নেওয়া হয় নানা যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ভোট দেওয়ার সুযোগ পেয়েছে দেশের জনগণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম মনে করছেন, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলেও সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিএনপি। নির্বাচনী ইশতেহার এবং সার্বিকভাবে বিএনপির যে প্রচারণা, সব দিক থেকে জনগণ, ভোটাররা বিএনপির দিকে আকৃষ্ট হচ্ছে। বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হচ্ছে, জরিপের রেজাল্ট বলছে, কেউ বলছে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। আমার যেটা মনে হয় যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবার। এখানে হয়তো ল্যান্ডস্লাইড ভিক্টরি নাও হতে পারে, বাট এখানে বিএনপির একটা বিজয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দীর্ঘদিন পরে তারা সেই হয়তো সুযোগটি পেতে যাচ্ছে। বিএনপির হাত ধরে দেশে গণতন্ত্র শক্তিশালী হবে বলেও মনে করেন তিনি। দল চালানোর এবং দেশ চালানোর ৪বারের অভিজ্ঞতা আছে। বিএনপি যে চেয়ারপারসন, উনি একটি উন্নত দেশে প্রায় ১৭ বছর অবস্থান করেছেন। ফলে তার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে দেশ যদি পরিচালিত হয় এবং যে ৩১ দফার কথা বলেছে, সবগুলো সমন্বয় করে যদি বিএনপি দেশকে পরিচালিত করে যদি তারা নির্বাচিত হয়, তাহলে দেশ একটি গণতান্ত্রিক ধারার দিকে যাবে এবং দেশের গণতন্ত্র শক্তিশালী হবে। নির্বাচনে জিতলে তারেক রহমানের সামনে থাকছে দেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়ার সুযোগ বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশ আসলে স্বাধীনতার পর এরকম নেতৃত্ব পায়নি। না পাওয়ার কারণে আমরা অর্থনৈতিকভাবে
আমাদের সাথে যেই দেশগুলো যাত্রা শুরু করেছিল তাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি যেই পর্যায়ে গেছে আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই। ফলে আমি মনে করি যে এটা ওনার কাছে একটা বড় সুযোগ, বাংলাদেশে একজন অবিসংবাদিত নেতা হওয়া কিংবা দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়া। রুদ্র রফিক, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।